আমাদেরকে একদিন বা 2 দিন আগে জানানো হয়েছিল যে এরকম একটা মিটিং হবে হেডেড বাই আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান। তো তার কিন্তু আমন্ত্রণেই কিন্তু আমরা মিটিংয়ে আসি। মিটিংটা ছিল 12টায়, মিটিংটা শুরু হয় 1টায়। তো মিটিংয়ের শুরুতেই কিন্তু চেয়ারম্যান মহোদয় বলছে যে এই মিটিংটা আমরা অডিও রেকর্ড করব। মিটিংটা যখন 1টায় শুরু হয়, 1টায় শুরু হওয়ার পরে আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান তার অভিপ্রায় ব্যক্ত করেন যে স্পেশালি আলোচনা হয়েছে চলমান প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ নিয়েই। তো উনি ওনার বক্তব্য দেন এবং কিছু দিক নির্দেশনা দেন। ম্যাচ রেফারিদের যখন মতামত জানতে চান, এক একজন এক এক রকম পরামর্শ তাকে দিয়েছেন সব কিছু। তো আমি তখন আমার মতামতের প্রেক্ষিতে বলেছি যে বর্তমান সময়ে যে ঘটনাগুলো ঘটছে এইগুলো আসলে কি কারণে ঘটছে এটার গভীরতা আমাদের জানা প্রয়োজন। তো সেই বক্তব্যে আমি কিন্তু বলেছি যে গত 8-10 বছরে এই প্লেয়াররা কিন্তু বিভিন্ন টিমে খেলেন। বিভিন্ন টিমে খেলার পরে ওনারা কিন্তু দেখেছেন গত 8-10 বছরে আমাদের ডোমেস্টিক ক্রিকেটগুলোতে কি পরিমাণ অনাচার হয়েছে। আমি এই শব্দটাও কিন্তু বলছি। এগুলোর কারণে ম্যাচ অফিসিয়ালরা অনেক সুন্দর সিদ্ধান্ত দেওয়ার পরেও তাদের প্রতি রেসপেক্টটা থাকছে না। একটা ম্যাচ কিন্তু পরিচালিত হয়, ডিসিশন মেকিং যেরকম ইম্পর্ট্যান্ট, প্লেয়ার রেসপেক্ট টু আম্পায়ার্স, অনুরূপভাবে আম্পায়ার রেসপেক্ট টু প্লেয়ার্স। সো ক্রিকেটারদের ভেতর হয়তোবা এরকম একটি ধারণা রয়েছে যে ধারণার কারণে এই আস্থা এবং শ্রদ্ধার জায়গাটুকু নাই। পরবর্তীতে যখন আবার আরেকজন তারা তাদের মতামত দেন, শেষের দিকে আমি যখন আমার মতামত দিই যে আমাদের ম্যাচ রেফারিদের উচিত হবে যে আমরা যেন সবাই কোড অফ কন্ডাক্ট এবং অপরাধ বিবেচনায় একই রকম প্রটোকলটা আমরা মেনটেন করি। রবি ভোপারাকে ম্যাচ টেম্পারিং অভিযোগে আমরা ম্যাচ রেফারি 3 ম্যাচ সাসপেন্ড করেছিল। পরবর্তীতে টেকনিক্যাল কমিটি পরের দিন সকালেই তার আবেদনের ভিত্তিতে টেকনিক্যাল কমিটি সেটা রিডিউস করে দেন এবং সে পরবর্তী ম্যাচটা খেলেন। সো ওই সব প্রেক্ষিতে সব কিছুই কিন্তু প্রসেসে গিয়েছে। সে অ্যাপিল করেছে, অ্যাপিল করতেই পারে, টেকনিক্যাল কমিটিও করতে পারে। যদি কোনো প্লেয়ার অপরাধী হয় অবশ্যই সে শাস্তি পাবে, একেবারে ক্লিয়ার। কিন্তু তখন আমি যখন প্রটোকল মেনটেন করার কথা বলি তখন আপনার ইন্টারন্যাশনাল ম্যাচ রেফারি নিয়ামুন রশিদ রাহুল তিনি আমাকে বলে ওঠেন আপনি আঙ্গুল তুলে কথা বলছেন কেন, এবং অত্যন্ত অশ্লীল ভাষায় আমাকে আক্রমণ করেন এবং আমাকে দেখে নেওয়ার হুমকি দেন। উনি আমার বাবা মা সহ ধর্মীয় ব্যাপারেও আগেও কথা বলেছেন, ওই দিন বলেনি। আমার বাবা মা সহ কথা বলেছেন, যেটা অডিও রেকর্ডে আছে। এইটা শোনার পরে আমি একটু উত্তেজিত হয়ে আমি রুম থেকে বের হয়ে যেতে চাই। আমি একটু পেছনে বসেছিলাম। আমি যখন বের হয়ে যাচ্ছি তখন আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান আমাকে ধরে এনে এই রুমের বাইরে নিয়ে যায়, নিচে যে আম্পায়ার্স কমিটির রুম আছে সেখানে বাইরে নিয়ে যায়, আমি চলে যাই। পরবর্তীতে আমি চিন্তা করেছি এটার বিরুদ্ধে আমার একটা লিখিত দেওয়া প্রয়োজন। সো আমি একটু সময় নিয়েছি প্রত্যেকটা কাজের, যে আমি দেখতে চাইছি যে আম্পায়ার্স কমিটির সভাপতি যেহেতু চেয়ারম্যান যেহেতু মিটিং ডেকেছেন উনি এই ব্যাপারে কি করেন। উনি গত 3 দিনে কিছুই করেননি। হ্যাঁ, তো আজকে আমি বোর্ড প্রেসিডেন্ট বরাবর, আজকে সকালে আমি বোর্ড প্রেসিডেন্ট বরাবর আমি চিঠি দিয়েছি, সব কিছু আমি উল্লেখ করে। এইটা হচ্ছে ফ্যাক্ট। এবং আমি এটাও বিভিন্নভাবে জানতে পারছি, আপনারা আমাকে জানেন আমি ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি ছিলাম দীর্ঘদিন। আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অন্যায় অনিয়মের বিরুদ্ধে কথা বলেছি, আজও বলছি, পূর্বেও বলেছি, আমি আজীবন আমি বলবো। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সততা এবং ন্যায় প্রতিষ্ঠার জন্যে আমি আমার এন্টায়ার কেরিয়ার আমি এটার পেছনে সময় ব্যয় করেছি। আমি কিন্তু ক্রিকেট বোর্ডের চুক্তিবদ্ধ কেউ কিন্তু নই। কাজেই আমি মিডিয়াতে কেন কথা বলি সেটাও কিন্তু কমিটির সবাই আলোচনা হয়েছে ওই দিন। আমি বলতে চাই সম্পূর্ণ মিটিংয়ের অডিও ক্লিপ আছে। আমি সবসময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলছি। তারা বিভিন্ন রাজনৈতিক সম্পৃক্ততা নিয়েও প্রশ্ন তুলেছেন নিউজে। আমি আমার এন্টায়ার কেরিয়ারে, হ্যাঁ আমি একটা আদর্শ বিলং করি। আপনি আমাদের ছাত্র জনতার যে বিপ্লবের আন্দোলন বলেন, আপনারা আমার অবস্থান ফেসবুক সহ সব জায়গায় দেখেছেন। আমি সব জায়গায় সক্রিয় ছিলাম। কেন রাজনৈতিক আমি বিভিন্ন সমাবেশে যাচ্ছি সরকার বিরোধী, সেই প্রেক্ষিতেই কিন্তু আমি রিজাইন দেই, যেটা জাতীয় গণমাধ্যম সহ আন্তর্জাতিক গণমাধ্যমে জিনিসটা উঠে আসে। যদি কেউ কাউকে প্রভাবিত করে কিছু বলে, 10 জনও যদি আমার বিরুদ্ধে বলে, আমি বলতে চাই অডিও ক্লিপ জনসমক্ষে প্রকাশ করা হোক।